হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা ডাব্লিউবিপি এবং কেপি 2024কে টার্গেট করে ম্যাথ প্র্যাকটিস ক্লাস শুরু করছি। আজকের ক্লাসটা হচ্ছে 1 নম্বর ক্লাস। আর এই ক্লাসের যে কোশ্চেনগুলো সেগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ার বেসড কোশ্চেন। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে আমি সাজিয়ে রেখেছি। আর এই ক্লাসে তোমরা 25-এর মধ্যে কত স্কোর করছো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যে কোশ্চেনগুলো আমি রেখেছি সেগুলো এই প্রিভিয়াস ইয়ারেরই কোশ্চেন, যেগুলো পরীক্ষায় বারবার এসেছে। এছাড়াও তোমাদের যে বেসিক কনসেপ্ট যাদের ক্লিয়ার নেই তাদেরও ক্লাস চলছে। সুবিদাস স্যারের বইটা কমপ্লিট হচ্ছে, অলরেডি 4টা কি 5টা ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি প্লেলিস্ট করা আছে, যে ডাব্লিউপি কেপি 2024কে টার্গেট করে সুবিদাসের বইটাকে তোমরা প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আর এই ক্লাসের যে ফুল পিডিএফ, এই পিডিএফটা আমি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেবো। সেখান থেকে তোমরা প্রথমে মক টেস্ট দিয়ে নেবে, তারপর আমার এই সলিউশনগুলো দেখবে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন, 1/6 প্লাস 1/12 প্লাস 1/20 প্লাস 1/30 মাইনাস 1/3 মান কত হবে? এই কোশ্চেনটা ডাব্লিউবিপি 2013-তে এসেছিল। ঠিক আছে, তো প্রথমে আমাদের কি করতে হবে? 6, 12, 20, 30 এবং 3-এর লসাগু বের করতে হবে। আর এখানে লসাগু আমরা কি করে বের করব? আমরা সব কিছু ট্রিক্সের মাধ্যমে অ্যাপ্লাই করব। দেখো এখানে 30 আছে, আমরা এখানে বেসিক কনসেপ্টের যে লসাগু যে এইভাবে যে বের করতে হয় সেগুলো আমরা জানি। এখানে আমরা ট্রিক্সটা অ্যাপ্লাই করব। দেখো প্রথমে 30 আছে, এই 30-এর সাথে মানে বড় সংখ্যাটা নেব। এখানে আমাদের বড় সংখ্যা হচ্ছে 30। 30-এর সাথে প্রথমে 1 গুণ করব। 30কে 30 হচ্ছে, 6 দিয়ে যাবে, 20 দিয়ে তো 30 ভাগ যায় না, 12 দিয়ে যায় না, তাহলে 1 দিয়ে হবে না। 30-এর সাথে 2 গুণ করে দেখব 60 হচ্ছে, 60 6 দিয়েও ভাগ যায়, 12 দিয়েও ভাগ যায়, 20 দিয়েও ভাগ যায়, 30 দিয়েও ভাগ যায়, 3 দ্বারাও ভাগ যায়, তাহলে লসাগু হয়ে যাবে আমাদের কি 60। তাহলে এখানে আমরা লসাগুটাকে আমরা লিখলাম 60। এবার আমাদের কি কাজ করতে হবে? এই 60কে এই 6 দিয়ে ভাগ করবে। এই ক্লাসটা আমি রেখেছি কনসেপ্ট প্লাস ট্রিক্সের। ঠিক আছে, তাই আমি কনসেপ্টও ক্লিয়ার করতে যাব এবং যেটা ট্রিক্সের প্রয়োজন হবে সেটাকেও আমি ট্রিক্স হিসেবে বলবো। তাহলে প্রথমে কি করব? এই তলার যে 60 লসাগু, এই তলার এই 6 দিয়ে ভাগ করব। তাহলে 60কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 6 10 60 অর্থাৎ 10 হচ্ছে। ওই 10কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 10 1 10। একই যে কনসেপ্টটা আমরা এখানে ইউজ করলাম সেই কনসেপ্টটা আমরা এখানেও ইউজ করব। তাহলে 60কে 12 দিয়ে ভাগ করলে হবে 5, 5-এর সাথে 1 গুণ করলে হবে 5 একে 5, যোগ চিহ্ন হচ্ছে 3 প্লাস হচ্ছে কত 2 মাইনাস হচ্ছে কত 20, 3 20 60। এবার প্রথমে যোগের কাজটা করব। তাহলে এদিকে 5 3 8, 8 2 10, 10 10 হচ্ছে 20। এবার 20 থেকে 20 মাইনাস করব। 20 থেকে 20 মাইনাস করে সেটাকে আমাদের 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 20 থেকে যদি 20 মাইনাস করি তাহলে কত হয়? 0। আর শূন্যর সাথে কোনো সংখ্যা, শূন্যকে কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করি সেটা আমাদের শূন্যই হবে, যেটা অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আর তোমাদের যদি এই কোশ্চেনগুলো বুঝতে অসুবিধা থাকে আমাকে টেলিগ্রাম গ্রুপে স্ক্রিনশট করে পাঠাবে, আমি সেখানে তোমাদের সলভ করে দেব। ঠিক আছে, আর সেখানে তোমাদের দরকার হলে আবার পরের ক্লাসে সেই ভিডিওটা মানে সেই ক্লাসের যে অঙ্কটা সেই অঙ্কটা সলভ করে দেব। ঠিক আছে, তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেন দেখি। এরপর পরবর্তী প্রশ্ন, 10% ক্ষতিতে এ একটি ঘড়ি বিকে বিক্রি করে এবং বি ওই ঘড়িটি সিকে 10% লাভে বিক্রি করে। যে দামে সি ঘড়িটি কিনলো সেই দামে এ বিক্রি করত, তবে তার শতকরা ক্ষতি কত? যখন পার্সেন্টেজের অঙ্ক থাকবে, ক্ষতি বলা থাকবে তখন 100 থেকে মাইনাস করব, লাভ বলা থাকলে 100 থেকে যোগ করব। তাহলে প্রথমে বলা আছে কি এ বিকে বিক্রি করেছে, তাহলে এ বি এর কাছে বিক্রি করেছে কি 10% ক্ষতিতে। তাহলে এ যদি 10 টাকার জিনিসটা 10% ক্ষতি মানে সে নিশ্চয়ই 90 টাকায় বিক্রি করেছে। এত দূর পর্যন্ত ক্লিয়ার। এবার বি আবার সি এর কাছে বিক্রি করছে কত টাকায়? 10% লাভে বিক্রি করছে। এবার 10% লাভটা কি করে বের করব? এই 90 গণিত 10% লাভ মানে 100-র সাথে 10টাকে যোগ করব, অর্থাৎ 110/100। আর যদি ক্ষতি বলতো তাহলে এই 100 থেকে 10টা মাইনাস করতাম, তলায় 100। তাহলে এই 0 0 0 0 কাটা গেল। তাহলে সি নিশ্চয়ই 99 টাকায় কিনেছিল, মানে বি 99 টাকায় বিক্রি করেছিল সি এর কাছে।
সি যদি ঘড়িটি মানে যে দামে সি ঘড়িটি কিনলো সেই দামে এ যদি বিক্রি করতো, এ 100 টাকায় কিনেছিল, অর্থাৎ সে যদি এই দামটায় বিক্রি করতো তাহলে তার ক্ষতি কত টাকা হতো। এখানে আমরা ক্ষতি দেখছি যে 100 টাকার জায়গায় সে যদি 99 টাকায় বিক্রি করতো তাহলে তার 1% ক্ষতি হতো, 1% নয় মানে 1 টাকা ক্ষতি হতো। এবার পার্সেন্টেজের যদি আমরা ভ্যালু বের করি, যে পার্সেন্টেজ ক্ষতি যদি বের করি, যে পার্সেন্টেজ ডিক্রিজ, ক্ষতিটা ওপরে লিখব, তলায় কত টাকার মধ্যে ক্ষতি হচ্ছে সেটাকে লিখব, যে 100 টাকার মধ্যে ক্ষতি হচ্ছে ইন্টু পার্সেন্টেজের 100 করে দাও, সুতরাং এটা আমাদের কত হবে, যে 1% কিন্তু ক্ষতি হচ্ছে। এবার আর একটা বলে রাখি, 100 থেকে কোনো কিছু ক্ষতি হওয়া মানে সেটা আমাদের পার্সেন্টেজে ক্ষতি হওয়া, 100 থেকে লাভ হওয়া মানে সেটা আমাদের পার্সেন্টেজে লাভ হওয়া। এখানে যখন আমরা প্রথমেই পেয়ে গেছিলাম যে 1%, যে 100 থেকে 99 যখন সে বিক্রি করছে মানে তার 1 টাকা ক্ষতি, তাহলে এখানে 1 টাকা হয়ে যাবে এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার, মানে 1% হয়ে যাবে। 100 থেকে মাইনাস করা মানে সেটা আমাদের পার্সেন্টেজে মাইনাস করা, ঠিক আছে। এরপর পরবর্তী কোশ্চেন দেখব। এরপর পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়। তাহলে এখানে মৌলিক সংখ্যা নয় মানে কি, আমাদের যৌগিক সংখ্যা বের করতে হবে। এখানে আমাদের মৌলিক সংখ্যা বলতে কি বুঝি, মৌলিক সংখ্যা মানে হচ্ছে যে সংখ্যা সে 1 ছাড়া এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। যেমন 3, এই সংখ্যাটা 1 ছাড়া আর এই 3 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কিন্তু ভাগ যাবে না। সেই সংখ্যাগুলো আমাদের 3টে আছে, অর্থাৎ মৌলিক সংখ্যা 3টে আছে, একটা কিন্তু মৌলিক নয়, সেটা আমাদের বের করতে হবে কোনটা মৌলিক নয়। তাহলে এখানে আমাদের কি ডিভিজিবিলিটির রুলে আমরা দেখেছি কি, শেষে যদি 0 কিংবা যদি 5 থাকে তাহলে সেটা আমাদের কি 5 দ্বারা ভাগ যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটার শেষে 5 আছে, তাহলে এটা নিশ্চয়ই 5 দিয়ে ভাগ যাবে, 5 17 85, তাহলে এইটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, যে এই সংখ্যাটা কি মৌলিক সংখ্যা নয়। তাছাড়া এই সংখ্যাগুলো দেখো 43, এটা কিন্তু মৌলিক সংখ্যা নয়, মৌলিক সংখ্যা, কারণ 1 আর 43 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। 53, এই সংখ্যাটাও কিন্তু 1 আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। 71ও সেম, তাহলে এখানে এইটা আমাদের কিন্তু মৌলিক সংখ্যা নয়, এইটা হয়ে যাবে কি যৌগিক সংখ্যা। প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় কত। এখানে যদি আমি বলি প্রথম 15টির জায়গায় আমি তোমাকে বললাম প্রথম 3টি বিজোড় সংখ্যার গড়, তখন তুমি কি করবে, তখন প্রথমে বিজোড় সংখ্যা 1 বিজোড় সংখ্যা হয়, তারপর হচ্ছে 3 বিজোড় সংখ্যা আর 5 বিজোড় সংখ্যা। তাহলে কি বললাম, প্রথম 3টি বিজোড় সংখ্যার গড়, তাহলে এই মাঝের সংখ্যাটা সবসময় আমাদের গড় হয়। কিংবা গড় আমরা এইভাবে বের করতে পারি, যে এই 3টে সংখ্যার যোগফল, যে 1 + 3 + 5, এই যোগফল আর তলায় যতটা সংখ্যা আছে, যেমন এখানে কটা সংখ্যা, এখানে 1টা 2টো 3টে সংখ্যা আছে, 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে এদিকে 5 3 8 9/3, 9/3 মানে 3। তাহলে এখানে আমাদের গড়ের আসল নিয়ম হচ্ছে এইটা। কিন্তু এবার আমরা তো পরীক্ষা হলে এই করবো না যে 1 3 5 করে এইভাবে প্রথম 15টা বিজোড় সংখ্যা লিখবো, তারপর যোগ করব, তারপর 15 দিয়ে ভাগ করব, এত কিছু করব না। জাস্ট আমরা এই কনসেপ্টে অ্যাপ্লাই করব। যখন আমি কি বললাম প্রথম 3টি বিজোড় সংখ্যার গড়, তখন কত হলো, 3 হলো, 3টি বললাম তখন 3 হলো। এবার বলছি তোমাকে প্রথম 5টি বিজোড় সংখ্যার গড়, তাহলে প্রথম 5টি কিংবা 4টি বলছি, তাহলে এই 1 3 5 7 6 7 তারপর 9, প্রথম 5টি বিজোড় সংখ্যার গড় কত, তাহলে 5টি সংখ্যার বললে 5 হবে, 4টি সংখ্যার বিজোড় বললে 4 হবে, এইরকম। তো এখানে প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় বলেছে, তাহলে এখানে 15 হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। এই কনসেপ্টটাই আমি বোঝাতে চাইলাম। 30 জন বালিকার বয়সের গড় 13 বছর, তাদের প্রথম 18 জনের বয়সের গড় 15 বছর এবং বাকি 12 জনের বয়সের গড় কত। তাহলে আমরা কি জানি, অ্যাভারেজ ইকুয়াল টু কি, সাম বাই নাম্বার, মানে টোটাল যোগফল বাই নাম্বার বা সংখ্যা। তাহলে এখানে আমরা কি এই টোটাল যোগফলটা যদি বের করি সেটাকে TN দ্বারা প্রকাশ করছি, মানে এই সামটাকেই আমি টোটাল নাম্বার বলছি, যে অ্যাভারেজের সাথে এই নাম্বারটা গুণ করলে আমরা টোটাল সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এখানে অ্যাভারেজ কত আছে, 13 বছর, অর্থাৎ গড়।
আর সংখ্যা কত আছে 30 আছে, তাহলে এখানে গুণ করলে 3 তেরং 39 অর্থাৎ 390। তাহলে 30 জন বালিকার যে বয়স মোট বয়স সেটা হবে 390। একই রকমভাবে এখানে 18 জনের বয়সের গড় বলা আছে এতজন, তাহলে এখানে মোট কত হবে 18 জনের মোট বয়স কত হবে, তাহলে 18-র সাথে একই রকমভাবে 15 গুণ করব, তাহলে এখানে 5 8 90, 3 9 27 অর্থাৎ 270। এটা হলো 18 জনের। আর এদিকটা আমাদের কি 30 জনের গড়। তাহলে বাকি 12টা কী করে বের করব, এখানে 30 জনের থেকে এই 18 জনের গড়টা যদি মাইনাস করি তাহলে বাকি 12 জনের মোট বয়সটা পাবো। তাহলে এখানে আমাদের কি 270 যদি মাইনাস করে দিই তাহলে এদিকে কত হবে 0 7 2 9 1 120। এটা কি 12 জন বয়সের মোট নাম্বারটা। এবার আমাদের গড় বের করতে হবে, তাহলে অ্যাভারেজ ইকুয়াল টু কি মোট নাম্বার। তাহলে এই বাকি 12 জনের যে মোট নম্বর হচ্ছে 120, তাহলে এই মোট নম্বরটাকে উপরে লিখলাম। তলায় সংখ্যা কতজন আছে 12 জন, তাহলে 12 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমরা অ্যাভারেজ পাবো। 12 দিয়ে এটা কাটা দিলে কত হবে 10, অর্থাৎ 10 বছর হয়ে যাবে গড়। যদি a/3 ইকুয়াল টু b/5 ইকুয়াল টু c/7 হয়, তবে a প্লাস b প্লাস c/b এর মান কত হবে? এই ধরনের যখন কোশ্চেন থাকবে, এই তলায় যেটা যার মান থাকবে সেটাই হবে তার মান। আর যদি বেসিকভাবে করতে যাও তাহলে কি করতে হবে, এই 3-এর সাথে b গুণ করতে হবে, a এর সাথে 5 গুণ করতে হবে, আবার এই 5-এর সাথে c, b এর সাথে 7, এবার b এর মানটাকে সমান করতে হবে। অনুপাতের ক্লাস করে থাকলে তোমরা এই অঙ্কটা করতে পারবে। তো আমরা বেসিকটাতে যাব না, যেহেতু এখানে এই তলায় আমরা মনে রাখবো, এরকম তলায় যখন থাকবে a এর মান হয়ে যাবে 3, যার তলায় যেটা থাকবে তার সেটা মান। তাহলে a এর মান হয়ে যাবে কত, a এর মান হয়ে যাবে কত 3, b এর মান কত হবে, b এর মান হবে 5, আর c এর মান কত হবে, c এর মান হবে 7। এবার 3টে যোগফল a প্লাস b প্লাস c, তাহলে এখানে 3 প্লাস 5 প্লাস 7, আর তলায় কত b, b মানে কত 5, তাহলে এদিকে 5 3 8 15/5 বা 3 দিয়ে কাটা দিলে 3 5 15, অর্থাৎ 5 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এখানে কোনো অপশানেই 5 নেই, অর্থাৎ অপশান ডি সঠিক অ্যান্সার হবে, যে ওপরের কোনোটিই নয়। এরপর নেক্সট কোশ্চেন, 2.04 দামের প্রতি কিলোগ্রাম গমের সঙ্গে প্রতি কিগ্রা 2.88 দামের গম কী অনুপাতে মেশালে প্রতি কিলোগ্রাম মিশ্রিত গমের দাম হবে 2.52 টাকা। এই অঙ্কটা আছে, এইটা অ্যালিগেশন মেথড ইউজ করব। অ্যালিগেশন মেথড আমরা কিসে পাবো, মিশ্রণের অঙ্কতে পাবো। এবার অ্যালিগেশন মেথডটা কি করে বুঝবো যে এটা অ্যালিগেশন লাগবে? 2 প্রকার দামের গম দেওয়া আছে, আর মোট একটা মিশ্রিত যে মূল্য থাকবে, মানে এইখানে এইটা হচ্ছে 1 প্রকার দামের গম আর এইটা 1 প্রকার দামের গম, এটাকে দুদিকে লাগবো। আর এই দুটো দামের মধ্যবর্তী দাম আমাদের যদি থাকে, সেটা আমাদের যে কোনো অঙ্কই থাকুক, যখন দেখবো এরকম দুটো দাম দেওয়া থাকবে আর তার মাঝের সংখ্যা এরকম, মানে তাদের মাঝের ওই দুটোর মাঝের, অর্থাৎ এই দুটোর মাঝে যেন এই সংখ্যাটা থাকে, তবেই সেটা আমাদের অ্যালিগেশন মেথড ইউজ হয়ে যাবে। যেমন পায়রার পা সংক্রান্ত অঙ্কগুলোতে অ্যালিগেশন মেথড ইউজ করা হয়। তাহলে এখানে দেখো, এই প্রথমে এই 2.04 এটাকে লিখলাম, তারপর হচ্ছে কত 2.88 এটাকেও লিখলাম, আর এদিকে দেখো 2.4 আর 2.88 অর্থাৎ 8 মধ্যেই কিন্তু 2.52 আছে, তাহলে এটাকে আমরা 2.52 এটাকে এখানে লিখব। এবার প্রতিটাতেই দশমিকের পর দুটো করে সংখ্যা আছে, তখন সেটা আমাদের কাটা যাবে। আর যদি একটার পরে থাকতো, কোনোটাই দুটোর পরে থাকতো, তাহলে সেইগুলোকে 100 দিয়ে আমি ভাগ করে দিতাম, ঠিক আছে, যে নিচে 100 কিংবা কোনোটাকে 10 ওই দিয়ে ভাগ করে দশমিকটাকে তুলে দিতাম। এবার ডাইরেক্ট এইভাবেও বিয়োগ করতে পারো। তো এখানে দশমিকটা উঠিয়ে দিলাম, তাহলে এখানে আমাদের সুবিধা হলো। তাহলে এখানে 288 থেকে যদি 252 মাইনাস করি, তবে কত হবে, 8 থেকে 2 বাদ দিলে 6, 8 থেকে 5 বাদ দিলে কত হবে 3, এদিকে হলো কত 36, আর এদিকে 2 থেকে যদি 4 মাইনাস করি তাহলে 8 আর 4 12, আর এদিকে হচ্ছে কত 1 4 48,
12 দিয়ে কাটা দিলে 3 বারং 36, 4 বারং 48, 3:4, যেটা আমাদের অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এই কোশ্চেনগুলোকে তোমরা যদি কোনো অসুবিধা থাকে, হয়তো এই কোশ্চেনটা তুমি প্রথমে নিজে নিজে পারলে না, সেটাকে খাতাতে নোট করে রাখবে, কারণ এগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে, ইম্পর্টেন্ট খুব কোশ্চেন। আর এই কোশ্চেনগুলো তখন পরীক্ষা আগে তখন তোমরা কী করবে, রিভাইজ দিলেই হয়তো এই কোশ্চেনটা একবার চোখ বুলে নিলে তখন মনে পড়ে যাবে। এরপর আমরা পরবর্তী কোশ্চেন দেখব। এরপর নেক্সট কোশ্চেন, এ এবং বি একটি ব্যবসায় 3:2 অনুপাতে বিনিয়োগ করে ওরা মোট লাভের 5% দান করে। এর মূলধনের পরিমাণ 4,275 হলে মোট লাভের পরিমাণ কত? অঙ্ক যেইভাবে বলবে আমরা সেইভাবে স্টেপ বাই স্টেপ অঙ্ক করব। মোট লাভের পরিমাণ বলেছে, তাহলে টোটাল প্রফিটটা আমরা ধরে নিলাম হচ্ছে 100। 100-র মধ্যে সে 5% দান করেছে, তাহলে তাদের কাছে আর প্রফিট কত আছে? 5% যখন সে দান করেছে তাদের কাছে প্রফিট আছে 95%। এতদূর পর্যন্ত ক্লিয়ার? এবার এ আর বি এর রেশিওর যে অনুপাত সেটা কত বলা আছে? এ আর বি এর যে রেশিও মানে বিনিয়োগের অনুপাত, এখানে আমি অংশীদারি কারবারের একটা ফর্মুলা থেকেই পুরো অঙ্ক করাই, যে প্রফিট ইকুয়াল টু কি? প্রফিট ইকুয়াল টু হচ্ছে ইনভেস্ট ইনটু টাইম। এই ফর্মুলাতেই আমি পুরো অংশীদারি কারবারটাকে করাই। তাহলে এই অঙ্কগুলো যারা প্রথমে হয়তো অঙ্কগুলো ধরতে পারছো না, সেগুলোকে খাতাতে নোট করে রাখবে, কারণ এগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এগুলোই রিপিট হবে। আর যখন তুমি এই কোশ্চেনটা, এই চ্যাপ্টারের এই কোশ্চেনটা করছো, প্রিপারেশনটা এইভাবে নেবে যে এই ধরুন এই অংশীদারি কারবারের এই অঙ্কটা তোমার পড়লো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এগুলো। এবার তুমি এই অঙ্কটা পারলে না, মানে কি তোমার এই চ্যাপ্টারটাই তোমার উইক আছে, তখন কি করবে? তখন অংশীদারি কারবারের যতগুলো অঙ্ক আছে তুমি যে কোনো চ্যানেল থেকে সেটা তুমি দেখে নিতে পারো। আর এখানে এবার বলে রাখি যে এই অঙ্ক যখন তুমি লিখে রাখবে, পরীক্ষার আগে যখন চোখ বুলাবে তখন মানে এগুলো মনে পড়ে যাবে, অর্থাৎ তোমরা এই অঙ্কগুলোকে নোট ডাউন করে রাখবে। এবার দেখো তাদের বিনিয়োগের রেশিও কত বলা আছে? 3:2। বিনিয়োগ মানে কি? ইনভেস্টমেন্ট, যেটা আমাদের আয় দ্বারা সেটাকে আমরা প্রকাশ করি। এবার এখানে আমাদের কি বের করতে হবে? যেহেতু মোট মূল এটা আমাদের প্রফিট বের করেছি, তাহলে আমাদের প্রফিট বের করতে হবে। তাহলে এখানে আমাদের প্রফিট ইকুয়াল টু কি? ইনভেস্ট ইন্টু টাইম। ইনভেস্ট আমাদের বলা আছে, টাইম কিন্তু বলা নেই, তাহলে দুটোকে আমরা একই টাইম ধরে আমরা কাজ চালাবো, সেটাকে এক ধরে নিই। তাহলে 3:2 এটাই হয়ে যাবে আমাদের কি? টাইমের রেশিও। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম? টাইমের রেশিও বলছি, প্রফিটের রেশিও। এখান থেকে আমি কি বলতে পারলাম? জানতে পারলাম যে ইনভেস্টের রেশিও যদি দেওয়া থাকে, টাইমের রেশিও যদি দেওয়া না থাকে, অর্থাৎ ইনভেস্টের রেশিওটাই আমাদের প্রফিটের রেশিও হয়ে যাবে। এবার টোটাল তার প্রফিট কত হচ্ছে? 3 আর 2 হচ্ছে 5 ইউনিট প্রফিট, কিন্তু এখানে বলা আছে 95% প্রফিট তাদের কাছে আছে। তাহলে 5 ইউনিটের ভ্যালু কত? 95। 1 ইউনিটের ভ্যালু কত? 5 × 95, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 19। এবার বলা আছে এর মূলধনের পরিমাণ, মানে এ কত টাকা বিনিয়োগ করেছিল। এখানে আমরা এই ইনভেস্টের রেশিওটা বের করব, এই 3 ইউনিট। এখান থেকে এইটাও 3 ইউনিট, কিন্তু প্রফিটের রেশিও আমরা বের করব না, তার মূলধনের বলা আছে, আর মূলধন হচ্ছে 3 ইউনিট। তাহলে এখানে 3 ইউনিটের ভ্যালুটা বের করব। 3 ইউনিটের ভ্যালু হচ্ছে কত? 3 × 19, এই ভ্যালুটা, এটা আমি গুণ করব না। এবার এই 3 × 19 এটা হচ্ছে এর মূলধন, আর বি এর মূলধন আমাদের এখানে কোনো কাজে লাগবে না, তাই আমরা বি এর মূলধনটা বের করব না। তাহলে এটা আমরা পেয়ে গেলাম কি? এর মূলধন। এবার এটা কেন আমরা এর মূলধনটা বের করলাম, বি এরটা কেন বের করলাম না? কারণ এর মূলধনের পরিমাণ এখানে আমাদের দেওয়া আছে, তার জন্য এরটা বের করলাম। যদি এখানে বি এর দেওয়ার থাকতো তাহলে বি এরটাকে বের করতাম। তাহলে এখানে এর ভ্যালু পেয়ে গেলাম 3 × 19, আর এর মানটা কত দেওয়া আছে? তাহলে 3 × 19-এর মানটাই কত দেওয়া আছে? এখানে আছে 4275। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 4275। এটাকে আমরা কি করব? 3 × 19 দিয়ে কিন্তু আমরা কি এটাকে ভাগ করব। তাহলে এটাকে যদি কাটা দিই তাহলে কত হবে? 3 দিয়ে 3 × 14 42, 3 × 2 = 6, 3 × 5 = 15। এটা দিয়ে কাটা দিলে কত হবে? 70, 7 × 9 = 63, 133, আর এদিকে
75, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত পেলাম 75। এবার আমরা কি বলা আছে প্রশ্নতে যে মোট লাভের পরিমাণ আমরা কত ধরেছিলাম 100%, তাহলে 1 ইউনিটের ভ্যালু 75 পেলে এই 100 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এখানে 75-এর সাথে কি করব 100 আমরা গুণ করে দেবো, অর্থাৎ 7500, যেটা অপশান সি। যদি দিনে 16 ঘন্টা করে কাজ করে 12 জন লোক সপ্তাহে 33,600 টাকা রোজগার করে, তবে দৈনিক 12 ঘন্টা করে কাজ করে 18 জন লোক সপ্তাহে রোজগার কত টাকা করবে। এই অঙ্কটা আমাদের একটা ফর্মুলা হবে যে M1 D1 T1 বাই W1, এটা ইকুয়াল টু কি M2 D2 T2 বাই W2। আর এই অঙ্কগুলো আমি একটু টাইম ধরে করাচ্ছি, কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন একটু ডিটেলসে না করালে কিন্তু পরে অসুবিধা হবে। এই যে এই অঙ্কগুলো অনেকক্ষণ টাইম লাগতো না, কারণ আমি ডাইরেক্ট বসে দিতাম যে M1 D1-এর পরিমাণ, এই সূত্র এগুলো কিন্তু লেখাতাম না। কিন্তু এটা যেহেতু ডিটেলসের ক্লাস, তার জন্য যারা ক্লাসটা দেখবে যেন উপকৃত হয়, তার জন্যই ক্লাসটা করানো। আর প্র্যাকটিস সেট বলে যে পুরোপুরি যে করিয়ে চলে যাব সেরকম নয়, আমি এই প্র্যাকটিস সেটটা শুরু করেছি, পুরো ডিটেলস থাকবে প্লাস ট্রিক্স থাকবে। এবার দেখো এইখানে 16 ঘন্টা, এটা আমাদের আর এটা বললাম এটা আমাদের ফর্মুলা যে M মানে কি মানুষের পরিমাণ বোঝালে, D মানে দিন, টাইম মানে হচ্ছে সময়, আর ওয়ার্ক মানে হচ্ছে কাজের পরিমাণ বোঝালে। এবার এখানে তোমরা বলবে যে এখানে 33,600 টাকা, এটা আমরা কোথায় লিখব টাকাটা, আরে কাজ করেই তো টাকাটা পাওয়া যায়, সুতরাং আমরা ওয়ার্কের কাছে টাকাটাকে লিখব। তাহলে প্রথমে 12 জন লোক, তাহলে এখানে আমরা 12 লিখলাম। এবার 16 ঘন্টা করে কাজ করছে কত সপ্তাহ মানে কি 7 দিন, তাহলে দিনের জায়গায় আমরা 7 লিখলাম। এবার ওয়ার্কের মধ্যে কি লিখব, এই 33,600 টাকা তারা ইনকাম করেছে, এটা ইকুয়াল টু কি দৈনিক 12 ঘন্টা করে 18 জন লোক সপ্তাহে, তাহলে 18 জন লোক 12 ঘন্টা করে সপ্তাহে মানে কি 7 দিনে, আর এদিকে কত টাকা রোজগার করবে, মানে আমরা ধরে নিলাম X টাকা রোজগার করবে। এবার কাটাকুটির নিয়মটা বলে রাখি যে আগের মতো যে কোনাকুনি গুণ করব, আবার এই কোনাকুনি গুণ করব, এত কিছু করব না। এই সমানের এই লব আর লব কাটাকুটি যাবে, এই হর আর হর কাটাকুটি যাবে, এই লব হর কাটাকুটি যাবে, কিন্তু আমাদের কোনাকুনি মনে রাখতে হবে, কাটাকুটি যাবে না, শুধু কোনাকুনি কাটাকুটি যাবে না। তাহলে প্রথমে এই 7 কাটা গেল, এই 12 কাটা গেল, তারপর 2 দিয়ে এটা হচ্ছে 8 দুগুণে 16, 2 দিয়ে হচ্ছে 9 দুগুণে 18, তারপর 8 দিয়ে হচ্ছে কত 4 8 32, 8 দুগুণে 16, এদিকে 2টো 0। তাহলে এবার কি করতে হবে, কোনাকুনি গুণ হয়, তাহলে এদিকে আমাদের কিছু পড়ে নেই, মানে 1 আছে, তাহলে 1-এর সাথে x গুণ করলে x হয়, আর এদিকে 4200-র সাথে আমাদের কি করতে হবে, এই 9 গুণ করতে হবে, তাহলে এদিকে কত হবে 0 0 9 দুগুণে 18, 4 9 36, আর 1-এ 37,800। এরপর নেক্সট কোশ্চেন, এক্সের 8%, ওয়াইয়ের 4%-এর সমান হলে এক্সের 20% হবে। তাহলে অঙ্ক যেভাবে বলবে সেভাবে আমরা অঙ্ক করব। এক্সের 8%, এর মানে আমরা জানি বদমাস নিয়মের রুলে যে এক্স মানে হচ্ছে, এর মানে হচ্ছে গুণ চিহ্ন, তাহলে এক্স গণিত 8%, উঠে তলায় 100 হয়, পার্সেন্টের ভ্যালুই হচ্ছে 100, যে পার্সেন্টটাকে যদি আমি তুলতে চাই তখন আমাদের নিচে 100 দিয়ে ভাগ করতে হবে। এটা ইকুয়াল টু কি ওয়াইয়ের 4%-এর সমান, তাহলে ওয়াইয়ের 4% অর্থাৎ 4/100 এর সমান বলা আছে, সমান লিখলাম। এবার আমরা আগেই দেখলাম যে এই সমানের সামনাসামনি কাটাকুটি যাবে, 4 দিয়ে কাটা দাও, 4 দুগুণে 8, তাহলে 2x ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হচ্ছে ওয়াই, তাহলে x/y এটা ইকুয়াল টু কত, তাহলে ওয়াইয়ের সাথে এক্সের সাথে 2 গুণ হয়ে আছে, আর ওয়াইয়ের সাথে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1টা উপরে যাবে, নিচে 2টা যাবে, যার সাথে যেটা গুণ হয়ে থাকবে অর্থাৎ 2-এর সাথে x গুণ হয়ে আছে সেটা হবে আমাদের কি ওয়াইয়ের মান, যে ওয়াইয়ের ভ্যালু 2, এক্সের সাথে যেটা গুণ হবে সেটা হবে ওয়াইয়ের মান, কারণ দেখো ওই এক্সের সাথে 2 গুণ হয়ে আছে, সেটাকে আমরা নিচে লিখব, কারণ কোনাকুনি গুণ করলে সেই 2xই হবে, ঠিক আছে, ওই জন্য। তাহলে x/y ইকুয়াল টু 1/2, মানে এক্সের ভ্যালু 1 আর ওয়াইয়ের ভ্যালু 2। এক্সের 20% সমান, এইটার অর্থ হচ্ছে ওয়াইয়ের কত পার্সেন্ট,
এটা এরকম করে হবে যে এক্সের 20% সমান ওয়াইয়ের কত পার্সেন্ট, তাহলে এক্সের এর মানে কি গুণ চিহ্ন 20% উঠে তলায় 100 হয়, এটা সমান কি ওয়াইয়ের কত পার্সেন্ট, তাহলে ওয়াইয়ের কত পার্সেন্ট সেটাকে আমরা ধরে নিলাম এ পার্সেন্ট। এবার দেখো এক্সের ভ্যালু কত আছে আর এই পার্সেন্ট উঠে তলায় 100 লিখে দিই। এক্সের ভ্যালু কত আছে 1, তাহলে এক্সের জায়গায় এক্সের মান পুট করব যে এক্স 1 গুণিত 20/100, এটা ইকুয়াল টু কি ওয়াইয়ের ভ্যালু কত আছে 2, তাহলে 2 ইন্টু এই এ বাই হচ্ছে 100, এই 100 কাটা গেল, 2 দিয়ে কাটা দিলে 10, অর্থাৎ এ ইকুয়াল টু কত 10%। এখানে আমাদের এ মানে কত ওয়াই, মানে ওয়াইয়ের কত পার্সেন্ট, তাহলে ওয়াইয়ের হয়ে যাবে কত 10%। অপশান এ এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এইটা তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে যে এক্সের 20% সমান এখানে এটা আমাদের কি ওয়াইয়ের কত পার্সেন্ট, এই পার্সেন্টটার মানই তো আমাদের বের করতে হবে। এক্সের 20%, এই এক্সের 20% সমান হচ্ছে কি এই ওয়াইয়ের কত পার্সেন্ট, তাহলে ওয়াইয়ের আমরা এই পার্সেন্টটাই বের করতে হবে, তাহলে এইটাকে আমরা ধরে নিলাম এ পার্সেন্ট, এইটাকেই আমরা এখানে সলভ করে সেটা এলো 10%। ঠিক আছে, তাহলে 10% হয়ে যাবে রাইট অ্যান্সার। একটি নৌকা স্রোতের অনুকূলে 2.1/2 ঘন্টায় 60 কিলোমিটার যায়, ফেরার সময় ওই একই দূরত্ব 3.3/4 ঘন্টায় 3/4 ঘন্টায় আসে, স্থির জলে নৌকাটির গতিবেগ কত। তাহলে এখানে আমাদের দুটো ফর্মুলা হয়, একটা বোট স্পিড আর একটা হচ্ছে স্ট্রিম স্পিড। বোট স্পিডের ফর্মুলা কি অনুকূলে গতিবেগ প্লাস প্রতিকূলে গতিবেগ বাই 2, আর স্ট্রিম স্পিডের অর্থাৎ স্রোতের গতিবেগের ফর্মুলা কি অনুকূলে গতিবেগ মাইনাস প্রতিকূলে গতিবেগ বাই 2। আর এখানে অনুকূলের গতিবেগ যদি বলে তাহলে বোট স্পিড প্লাস হচ্ছে কি স্রোতের স্পিড, আর যদি প্রতিকূলে বলে তাহলে বোট স্পিড মাইনাস হচ্ছে স্রোতের স্পিড। এই চারটা ফর্মুলা আছে। এবার এখানে আমাদের স্রোতের অনুকূলে বলা আছে আর এদিকে ফেরার সময় মানে কি প্রতিকূলে বলা আছে, টাইম বলা আছে, দূরত্ব বলা আছে। এখান থেকে আমরা স্পিড বের করতে পারবো যে স্পিড ইকুয়াল টু স্পিড মানে কি গতিবেগ, গতিবেগ ইকুয়াল টু কি দূরত্ব বাই হচ্ছে টাইম। তাহলে এখানে আমরা অনুকূলের গতিবেগটা বের করব, যে অনুকূলে যে গতিবেগ সেটার ফর্মুলা কি এই অনুকূলে গতিবেগ। তাহলে এখানে আমাদের কি তার অনুকূলে গতিবেগটা বের করব যে দূরত্ব বাই সময়, তাহলে দূরত্ব হচ্ছে 60 কিলোমিটার আর সময় হচ্ছে কত 2 দুগুণে 4 একে 5, অর্থাৎ 2.1/2 মানে কত 2 এর সাথে 2 প্রথমে গুণ করতে হয় আর ওপরের একটা যোগ করতে হয়, তাহলে 5/2, তাহলে 5/2 এই মানে এই তলায় 2, এই তলায় 2টা কী হবে উল্টে আবার উপরে চলে যাবে, কারণ এইদিকে আমাদের সেটা ভাগ হয়ে আছে এই তলারটা, তাহলে ভাগটাকে গুণ করলে কি হয় ওপরেরটা নিচে আর নিচেরটা ওপরে। 5 দিয়ে 5 বারং 60, 12 দুগুণে 24 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে কি অনুকূলে গতিবেগ। প্রতিকূলে গতিবেগ বের করব, অনুকূলে গতিবেগ আর ফেরার সময় মানে বিপরীত মানেই সেটা হচ্ছে প্রতিকূলে গতিবেগ। একই দূরত্ব মানে ওই 60 কিলোমিটারটাই টাইমটা লাগে কত 3 4 12 একে 3 4 12 আর 3 হচ্ছে 15/4, এই বাই 4টা উল্টে আবার উপরে চলে যাবে, তাহলে এদিকে 4 15 60, 4 4 16 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে প্রতিকূলে গতিবেগ। স্থির জলের নৌকার গতিবেগ, এবার নৌকার গতিবেগ বোট স্পিড চেয়েছে, বোট স্পিড কি অনুকূলে গতিবেগ প্লাস প্রতিকূলে গতিবেগ বাই 2, তাহলে অনুকূলে গতিবেগ কত আছে 24 প্লাস 16/2, তাহলে 30, 40/2 মানে হচ্ছে কত 20 কিলোমিটার প্রতি ঘন্টা। এরপর নেক্সট কোশ্চেন, টাকায় 10টি করে আপেল বিক্রি করে এক বিক্রেতা 40% লাভ করেন, তিনি টাকায় কতগুলি আপেল কিনেছিলেন। তাহলে 10টি আপেল বিক্রি করেছিলেন, কটি 10টি আপেল সে বিক্রি করেছিল। এবার 40% কি হয়েছে প্রফিট হয়েছে তার। 40% কথাটার অর্থ কি পার্সেন্ট উঠে তলায় 100 হয়, এটা আমরা জানি। 20 দিয়ে কাটা দিলে 2 হবে আর 20 দিয়ে কাটা দিলে এটা 5 হবে, তাহলে ওপরে 2 তলায় 5। এবার যখন প্রফিট বা লস যাই বলা থাকুক নিচেরটা হয়ে যাবে কি এটা হয়ে যাবে আমাদের ক্রয় মূল্য সিপি, ওপরেরটা প্রফিট বলা থাকলে প্রফিট, লস বলা থাকলে লস। তাহলে এখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যর রেশিওটা আমরা বের করব, যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের রেশিও। তাহলে
তাহলে এখানে কত হবে, যে সে কিনেছে 5 টাকায়, বিক্রি করেছে কত, 5 টাকায় কিনে সে 2 টাকা লাভ করেছে, মানে সে নিশ্চয়ই 7 টাকায় বিক্রি করেছে। এবার এখানে যদি লস বলা থাকতো তাহলে কী করতাম, 5 টাকায় কিনে 2 টাকা সে লস করেছে, মানে সে নিশ্চয়ই 3 টাকায় বিক্রি করেছিল। এখানে লাভ অর্থাৎ যোগ করলাম, তাহলে 5 টাকায় কিনে 2 টাকা লাভ করে সে 7 টাকায় বিক্রি করেছে। এটা কি হলো, প্রাইসের রেশিও হলো। এবার এখানে আমাদের কি 10টি আপেল বিক্রি করেছে, এই আপেল 10টি আপেল মানে কি, এটা আমাদের টাকা দেওয়া নেই কিন্তু পরিমাণ দেওয়া আছে যে 10টি, এটা একটা পরিমাণ হিসেবে হচ্ছে। তাহলে এখানে আমরা পরিমাণের রেশিওটা বের করব। তাহলে পরিমাণের রেশিও সবসময় উল্টে যায়, 7:5 হলো। পরিমাণের রেশিওটা কেন উল্টায় সেটাও বলে দিচ্ছি। যদি কোনো একটা দ্রব্যের দাম কম থাকে তুমি সেই দ্রব্যটা বেশি কিনবে, আর যদি কোনো দ্রব্যের দাম বেশি থাকে তুমি সেই দ্রব্যটাকে কম কিনবে, তাই সবসময় তারা ব্যস্ত অনুপাতে থাকে। তাহলে কোয়ান্টিটির রেশিওটা 7:5 হলো। তাহলে এখানে সে 10টি আপেল বিক্রি করেছে, আর এখানে আমরা দেখছি 5 ইউনিট আপেল বিক্রি করেছে। এদিকটা তো আমাদের বিক্রয় মূল্য, তাহলে এখানে 5 ইউনিটের ভ্যালুই কত, এই 5 ইউনিটের ভ্যালু 10 বলা আছে, তাহলে যেটা হচ্ছে 5-এর দ্বিগুণ। আর সে কিনেছিল কটা, তাহলে এখানে 7 ইউনিট আপেল কিনেছিল, তাহলে এখানে এটার দ্বিগুণ করে দাও, তাহলে 7 দুগুণে 14, অর্থাৎ 14টি সে আপেল কিনেছিল। সরল সুদের হারে কোনো মূলধন 20 বছরে 3 গুণ হয়, একই সুদের হারে কত বছরে সেই মূলধন দ্বিগুণ হবে। কোনো মূলধন মানে কি, আসল, কোনো আসল 3 গুণ হয়, তাহলে আসলটা ধরে নিলাম পি ছিল, সেটা হয়ে গেল 3 গুণ, 3 গুণ মানে কি 3p হলো। তাহলে এই আসলের সাথে কি যোগ হয়েছিল যে সেটা 3 গুণ হয়ে গেল, তাহলে এখানে তোমরা বলবে যে নিশ্চয়ই ইন্টারেস্ট যোগ হয়েছে, ইন্টারেস্ট যোগ হয়েই তো সেটা এত গুণ হয়ে যায়, পি ছিল 3 গুণ হয়ে গেল, মানে পি এই টাকাটা ছিল সেটা 3p হয়ে গেল, মানে কি ওর সাথে ইন্টারেস্ট যোগ হয়েছে। তাহলে এটা হলো আমাদের কি প্রিন্সিপাল, যেটাকে আসলটাকে পি ধরলাম, এটা হয়ে যাবে কি আমাদের সুদ আসল, যে সুদের সাথে আসল যোগ হয়েছে বলেই তো সেটা 3p হয়েছে। এবার এখান থেকে আমরা ইন্টারেস্ট বের করতে পারবো না, যে সুদ আসল অর্থাৎ 3p থেকে যদি p অর্থাৎ আসলটাকে মাইনাস করি তাহলে আমরা ইন্টারেস্ট পেয়ে যাব, অর্থাৎ সেটা হয়ে গেল আমাদের 2p। পরীক্ষাতে আমরা এত কিছু করব না, পরীক্ষাতে আমি এটা মনে মনে ভেবে নেব যে এটা হয়ে গেল আমাদের 3p, অর্থাৎ 3 গুণ মানে কি 3p। এবার ইন্টারেস্ট কত হবে, 3p থেকে এই আসলটাকে মাইনাস করব, অর্থাৎ 2p হবে। এবার কি একই সুদের হারে বলা আছে, মানে কি আমাদের সুদের হারটা আগে বের করতে হবে, রেট বের করতে হবে। এই কোশ্চেনগুলোই আমাদের এইভাবে ধরতে হবে। অনেক বলবে যে অঙ্ক পারি না, এই কোশ্চেনগুলোই আমাদের ধরতে হবে। যে কি এখানে আমার বলা আছে যে টাইম বলা আছে, এখান থেকে ইন্টারেস্টটা বের করলাম, এখান থেকে এবার আমি কি বের করব, প্রথমে আমাদের ওই একই সুদের হারে বলা আছে, মানে কি আমাদের আগে সুদের হারটা বের করতে হবে। তাহলে রেট কি, রেট ইকুয়াল টু কি, আমরা এই সুদের ফর্মুলা কি জানি, যে ইন্টারেস্ট ইকুয়াল টু হচ্ছে PRT বাই হচ্ছে 100। তাহলে এখানে আর ইকুয়াল টু কত হবে, 100 ইন্টু ইন্টারেস্ট, নিচে কি প্রিন্সিপাল ইন্টু রেট, প্রিন্সিপাল ইন্টু টাইম, যেহেতু রেট বের করছি। তাহলে এখানে 100 ইন্টু ইন্টারেস্ট কত আছে, ইন্টারেস্ট আমাদের 2p আছে, নিচে প্রিন্সিপালটাকে তো p ধরেছি, আর টাইম কত বলা আছে সেটা আমাদের 20 বছর বলা আছে। এটাকে যদি কাটাকুটি করি তাহলে এই পি তো কাটাই গেল, 2 দিয়ে কাটা দিলে 10, এই 10-এর একটা 0 কাটা গেল, তাহলে রেট কত, রেট হচ্ছে আমাদের 10% রেট। এবার একই সুদের হারে মানে এই 10% হারে ওই মূলধনটা দ্বিগুণ হয়ে যাবে। এখানে আমি আর এই 2p এগুলো কিছু লিখব না, দ্বিগুণ হয়ে যাবে মানে কি সেটা আমাদের 2p হয়ে গেল। তাহলে ইন্টারেস্ট কত হবে, তাহলে এই পিটা আমাদের 2p হয়ে গেল, তাহলে ইন্টারেস্ট কত হবে, 2p থেকে p মাইনাস করো, অর্থাৎ p হবে। কত বছরে বলা আছে, তাহলে টাইমটা বের করে নাও। তাহলে টাইম ইকুয়াল টু কি, টাইম ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট কত পেয়েছি p, নিচে হচ্ছে কি রেট ইন্টু টাইম, রেট ইন্টু কি রেট ইন্টু প্রিন্সিপাল, মানে পি ইন্টু আর, যে 100 ইন্টু ইন্টারেস্ট, ফর্মুলাটা লিখে দিচ্ছি যে টাইম ইকুয়াল টু কি 100 ইন্টু ইন্টারেস্ট, নিচে পি ইন্টু আর, মানে প্রিন্সিপাল ইন্টু রেট। তাহলে 100 ইন্টু ইন্টারেস্ট কত পেয়েছি আমরা পি, তাহলে এখানে পি লিখলাম। প্রিন্সিপাল কত ধরেছিলাম সেটাকেও পি ধরেছি, রেট কত একই সুদের হারে মানে এই 10% হারে, তাহলে এই পি কাটা গেল, 10 কাটা গেল, সমান হচ্ছে কত 10 বছর। এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের গসাগু 4, সংখ্যা দুটির লসাগু কত।
তাহলে দুটি সংখ্যা, একটাকে 3x ধরলাম আর একটাকে 4x ধরলাম। এবার গসাগু আমরা কি জানি, দুটোর মধ্যে কমন যেটা থাকবে সেটাই গসাগু। তাহলে এখানে এই 3x আর 4x এর মধ্যে কমন কি x, এটাই হয়ে গেল গসাগু। আর লসাগু যদি বের করতাম, যেটা কমন থাকবে সেটাকেও লিখতাম, আর যেটা আনকমন অর্থাৎ 3 আর 4 সেটাকেও লিখতাম, সেটা হয়ে যেত আমাদের লসাগু। তাহলে এখানে দুটোর মধ্যে কমন হচ্ছে x, তাহলে x হয়ে গেল আমাদের গসাগু। এটার ভ্যালু হচ্ছে 4। তাহলে সংখ্যা দুটির লসাগু কত হবে? তাহলে সংখ্যা দুটি আগে আমরা বের করি। তাহলে 3 ইন্টু এক্স, তাহলে এখানে এটাকে আমরা লিখতে পারি 3 ইন্টু এক্স অর্থাৎ 4। আর একটা কত 4 ইন্টু 4। এবার এদের লসাগু অর্থাৎ এলসিএমটা বের করব। কি করে? দুটোর মধ্যে কি কমন আছে? একটা 4 কমন আছে, এটাতেও 4 কমন আছে, তাহলে দুটোর মধ্যে 4 কমন আছে। দুটোর মধ্যে কি কমন নেই? একটাতে 3 কমন নেই, 4 কমন নেই, সে দুটোকেও আমরা লিখব। তাহলে এখানে কত হবে? 3 4 12, 4 12 48। তাহলে লসাগু হচ্ছে কত? 48, যেটা আমাদের অপশান সি। এক ব্যক্তি পি থেকে কিউ পর্যন্ত হেঁটে যায় এবং কিউ থেকে পিতে ট্যাক্সিতে করে ফিরে আসে। তাহলে এক ব্যক্তি পি থেকে কিউয়ে হেঁটে যান, মানে ওয়াক করে যান, আর কিউ থেকে পিতে আবার কিসে আসে? ট্যাক্সিতে আসে। যাতায়াতের মোট সময় 16 ঘন্টা, কিন্তু সমগ্র পথ যদি ট্যাক্সিতে যাওয়া আসা করে তবে তার 4 ঘন্টা সময় কম লাগে। তাহলে যদি যাওয়া আসা কেবলমাত্র হেঁটে করে তবে তার সময় কত লাগবে? তাহলে সে যাওয়া আসার মোট সময় অর্থাৎ সে মানে হেঁটে প্লাস ট্যাক্সিতে তার কতক্ষণ সময় লেগেছে? 16 ঘন্টা তার সময় লেগেছে। ক্লিয়ার? এবার সে যদি ট্যাক্সিতে যাতায়াত করে, মানে ট্যাক্সিতে এসে গেল আবার ট্যাক্সিতে ফিরে এলো, আর এটাতে কি হয়েছে? সে একবার হেঁটে গেছে আবার ট্যাক্সিতে এসেছে, নিয়ে তার 16 ঘন্টা লেগেছে। সে যদি ট্যাক্সিতে যেত আবার আসার সময় ট্যাক্সিতে আসতো তবে তার 4 ঘন্টা কম লাগতো। তাহলে 16 থেকে 4 মাইনাস করে দাও, তাহলে তার নিশ্চয়ই 12 ঘন্টা সময় লাগতো। এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে তার যেতে নিশ্চয়ই 6 ঘন্টা লেগেছিল আর প্লাস আসতে 6 ঘন্টা লেগেছিল, সমান কত? 12 ঘন্টা। সে কেবলমাত্র হেঁটে তার কত সময় লাগবে? তাহলে এখানে প্রথমেই বলা আছে সে হেঁটে প্লাস ট্যাক্সিতে তার 16 ঘন্টা লেগেছিল, মানে ওয়াক করে প্লাস হচ্ছে ট্যাক্সিতে তার 16 ঘন্টা সময় লেগেছিল। তার মধ্যে ট্যাক্সিতে তার যেতে 6 ঘন্টা লেগেছে, তাহলে এখানে তার হেঁটে প্লাস ট্যাক্সিতে তার 6 ঘন্টা, মানে এখানে ট্যাক্সির জায়গায় 6 ঘন্টা লিখলাম, এটা ইকুয়াল টু হচ্ছে 16 ঘন্টা। তাহলে এখানে তার হেঁটে কত যেতে সময় লেগেছে? তাহলে 16 থেকে এই প্লাস 6টা মাইনাস 6 হয়ে যাবে, তাহলে 10 ঘন্টা। তাহলে তার হেঁটে যেতে সময় লেগেছিল 10 ঘন্টা। এবার আমাদের বলা আছে যাওয়া আসা, তাহলে তার যদি যেতে 10 ঘন্টা লাগে তাহলে আসতেও নিশ্চয়ই 10 ঘন্টা লাগবে। তাহলে টোটাল কত ঘন্টা? 10 প্লাস 10 সমান হচ্ছে তার 20 ঘন্টা কিন্তু সময় লেগেছে, মানে যাওয়া আসা করে তার হেঁটে 20 ঘন্টা সময় লেগেছে। দুটি ট্রেনের দৈর্ঘ্য যথাক্রমে 80 মিটার এবং 90 মিটার। ওরা যথাক্রমে 10 মিটার সেকেন্ড, মানে 10 মিটার পার সেকেন্ড এবং 7 মিটার পার সেকেন্ড গতিবেগে পরস্পরের দিকে ধাবিত হলে কত সময় পরস্পরকে তারা অতিক্রম করবে? এখানে আমাদের টোটাল ট্রেনের দৈর্ঘ্য, এখানে আমাদের কি চেয়েছে? টাইম চেয়েছে। প্রথমে আমরা টাইমের ফর্মুলাটা অ্যাপ্লাই করব, যে টাইম ইকুয়াল টু কি? টাইম ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। এবার এখানে যদি দুটো ট্রেন দেওয়া আছে, এখানে দুটো ট্রেনের জায়গায় দুটো ব্রিজ দেওয়া থাকতো, কিংবা একটা ট্রেন একটা ব্রিজ দেওয়া থাকতো, যখন কোনো লম্বা কিছু জিনিস দুটো দেওয়া থাকবে তাহলে টোটাল ডিস্ট্যান্স হয়ে যাবে ওই দুটোর যোগফল, মানে 80 প্লাস 90, যখন বড় বড় দুটো দেওয়া থাকবে, যেমন ব্রিজ লম্বা, ট্রেন লম্বা, সে দুটোর যোগফল হয়ে যাবে টোটাল ডিস্ট্যান্স। এবার স্পিড এখানে বলা আছে, এখানে আমাদের অ্যাভারেজ স্পিডটা বের করতে হবে। পরস্পরের দিকে, মানে একটা ট্রেন এই দিকে গেলে আর একটা ট্রেন এইদিকে আসবে, পরস্পর ট্রেন আমাদের যদি আসে তখন রিলেটিভ স্পিডটা কী হয়? যোগ চিহ্ন হয়। একই দিকে গেলে কি হয়? সেটা আমাদের বিয়োগ হয়। তাহলে এখানে এই আমাদের পরস্পরের দিকে আসছে, তাহলে যোগ হবে, তাহলে দুটো স্পিড যোগ হবে, তাহলে 10 মিটার আর 7 মিটার কী হবে? যোগ হবে। তাহলে 10 আর 7 যোগ করলে কত হবে? 17 মিটার প্রতি সেকেন্ড। তাহলে এখানে 80 আর 90 যোগ করলে কত হবে? 17, অর্থাৎ 170, আর তলায় কত আছে? 17। এটাকে কাটা দিলে কত হবে? 10 হবে। তাহলে এখানে তার 10 সেকেন্ড সময় লাগবে। আর এখানে যদি আমাদের এই বলা থাকতো
শুধুমাত্র যদি একটা ট্রেন দেওয়া থাকতো তখন, কিংবা ল্যাম্পপোস্ট দেওয়া থাকতো, তখন আমরা কোনো কিছু দেখব না, ডাইরেক্ট শুধু এই টাইমের অ্যাপ্লাই করব যে ওপরে দূরত্ব, তলায় স্পিড। এবার এখানে ধরো বলা আছে যে একটি ট্রেন 80 মিটার তার দৈর্ঘ্য। এবার একটা ল্যাম্পপোস্টকে হয়তো 10 মিটারে অতিক্রম করলো, তবে তো কত সময় পরস্পর সোজা সাবটা ট্রেনের দৈর্ঘ্য বাই ল্যাম্পপোস্টের এই গতিবেগটাকে ভাগ করে দেবো, তবেই আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এরপর আমরা এই বেসিক কনসেপ্টের ক্লাস করাচ্ছি, সেই ক্লাসে আমরা ট্রেন সংক্রান্তগুলো কমপ্লিট করে দেবো, সেগুলো তোমরা দেখবে। আর এছাড়াও ক্লাস করানো আছে সুবিদাস স্যারের বইয়ে, তোমরা লিখবে যে ট্রেন সংক্রান্ত সমস্যা কিংবা ট্রেন ডিস্ট্যান্স সলিউশন বাই দেবাশিস, এইভাবে লিখলে কিন্তু পেয়ে যাবে। একটি শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর মধ্যে 10% ছাত্র আর 1/4 অংশ ছাত্রীর সমান। তাহলে মোট ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র কত? 10%। ছাত্রটাকে আমরা বয় লিখলাম, এটার 10% অর্থাৎ এখানে আমরা পার্সেন্ট উঠাতে গেলে কী করতে হয়? তলায় 100 দিয়ে ভাগ করতে হয়। এটা ইকুয়াল টু কি? ছাত্রীর 1/4 অংশ, তাহলে গার্লসের 1/4 অংশের সমান। তাহলে এটা সমান। এবার এই সামনাসামনি কাটাকুটি যায়, ওপর নিচ কাটাকুটি যায়, তাহলে এখানে 4 বয় ইকুয়াল টু কত হবে? এখানে হচ্ছে 10G। তাহলে বয় বাই গার্লস এটা ইকুয়াল টু কত হবে? তাহলে গার্লসের সাথে 10 গুণ হয়ে আছে, তাহলে 10 ওপরে আর নিচে হচ্ছে 4, 2 দিয়ে কাটা দাও 5, 2 দিয়ে কাটা দাও 2, তাহলে বয় হচ্ছে 5 আর গার্লস হচ্ছে 2। বলা যায় ছাত্রছাত্রীর অনুপাত, বয়েজ অনুপাত গার্লসের আমাদের অনুপাত চেয়েছে। তাহলে বয়েজ কত পেয়েছি? 5, তাহলে এখানে 5 লিখলাম। গার্লস কত পেয়েছি? 2, তাহলে এখানে আমরা 2 লিখলাম। 5:2। কোনো বস্তুর 20% কর বৃদ্ধি পাওয়ায় বস্তুটির ব্যবহার 20% কমে যায়। এখন কর আদায় হবে একই, 4% কম, 4% বেশি না 8% বেশি। এখানে একটা কম আছে, একটা বেশি আছে। তো এখানে আমাদের একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা তোমরা লিখে রাখবে যে x + y + xy/100। এবার এখানে 20% বৃদ্ধি, যেখানে বৃদ্ধি বলবে সেটাকে প্লাস লিখবো, যেটা হ্রাস বলবে মানে কমে যাবে সেটাকে মাইনাস লিখবো। তাহলে প্রথমে 20% বৃদ্ধি, তাহলে +20 লিখলাম। 20% কমে গেল, তাহলে -20 লিখলাম। এবার দেখো এখানে প্লাস উপরে কত? 20 গণিত -20, এটা বাই হচ্ছে 100। তাহলে এদিকে 20 -20 আর এই 20-র সাথে এই 20 যদি গুণ করি কত হয়? 400 হবে। আর 20-র সাথে -20 গুণ করছি মানে -400 হবে। সেই মাইনাস আর এই প্লাসে কী হবে? প্লাসে মাইনাসে মাইনাস, এটা বাই হবে কত? 100। তাহলে 20 থেকে 20 বাদ দিলে সেটা আমাদের শূন্যই হয়, মানে কাটাকুটি চলে যাবে। এখানে মাইনাস, এই দুটো শূন্য কেটে দাও, অর্থাৎ -4%। মাইনাস এসেছে মানে কি? কমে গেছে, তাহলে 4% কম। 88 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা কি জানি? 4টা 9 জানি। এটা আমি বেসিকটা বলছি, তারপর ট্রিক্সটা বলবো। এবার 88 দ্বারা বিভাজ্য করো, তাহলে 1 দিয়ে এটা যদি ভাগ করো তাহলে কত হবে? এদিকে 1 নামবে, এদিকে 1 নামবে, এদিকে 9, আবার 1 দিয়ে যাবে, অর্থাৎ 88। তাহলে এদিকে হচ্ছে 1 আর এদিকে হচ্ছে 3 31, আর ওপর থেকে আর একটা 9 নামবে। 300 4 8 32, 320, অর্থাৎ 2 দিয়ে যাবে। 8 2 16, 6 হাতে থাকলো 1, 8 16 17, 176, 24, 3 8 24, ও সরি 3 দিয়ে যাবে, 2 দিয়ে অনেকটা কম হয়ে গেল। 3 8 24, 4 হাতে থাকলো 2, 3 8 24 আর 2 হচ্ছে 26। এদিকে 5 আর এদিকে 6, 5 11 55 ভাগশেষ থাকছে। এক্সট্রা যেটা থাকছে সেই এক্সট্রা আমরা মাইনাস করে দেবো, অর্থাৎ 4টা 9 আছে, এই 4টা 9 থেকে এক্সট্রা যেটা থাকবে সেটাকে মাইনাস করে দেবো, সেটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। মানে বিভাজ্য হতে হবে, যে বিভাজ্য হতে গেলে কি এক্সট্রা যেটা আছে সেটাকে আমরা মাইনাস করে দেবো, তাহলে এই পরে ভাগ করলে সেই আর এক্সট্রাটা থাকবে না। তাহলে এদিকে হচ্ছে কত? 4, এদিকে 4 9 9,
তাহলে 9944, যেটা অপশান এ। আর শর্ট ট্রিক্স অর্থাৎ পরীক্ষা হলে কী করবে, আমরা কি জানি 8 × 11 দ্বারা 88 হয়, মানে 8 দ্বারা বিভাজ্যের নিয়ম আর 11 দ্বারা বিভাজ্যের নিয়ম দেখতে হবে। তাহলে 8 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, শেষ 3টে অক্ষরে যদি আমাদের 8 দ্বারা ভাগ যায় তবে সেটা আমাদের পুরো সংখ্যাটা যাবে। আর 11 দ্বারা দেখো, যেমন এই 4টা সংখ্যা 11 দ্বারা যায়, এটাও 4টা দ্বারা 11 যায়, আর এটা 11 দিয়ে দেখো, তাহলে এখানে 8 11 88, 88 2 8 7, 8 11 7 11 77, 108। এটা পুরোপুরি 11 দ্বারা ভাগ যাচ্ছে না, এইটা আমাদের 11 দ্বারা ভাগ যাবে। এবার 8 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, শেষ 3টে অক্ষর আমাদের 8 দ্বারা ভাগ গেলে পুরো সংখ্যাটা 8 দ্বারা ভাগ যাবে। তাহলে 8 একে 8, 18, 8 দুগুণে 16, 28 থাকছে, এই 8 দ্বারা এটা ভাগ যাচ্ছে না, তাহলে অপশান সি হবে না। এবার অপশান এ আর অপশান ডি এর মধ্যে এবার বলা আছে কি, এবার এটাও দেখো 8 দ্বারা ভাগ যাবে, 11 দ্বারা ভাগ যাবে, এটাও 8 দ্বারা 11 দ্বারা ভাগ যাবে, কিন্তু এবার তুমি কোনটা নেবে, বলা আছে বৃহত্তম সংখ্যা, তাহলে এইটা বৃহত্তম না এটা বৃহত্তম, নিশ্চয়ই এটা বৃহত্তম, তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। 1 - 2 + 3 - 4 এভাবে আছে এই ক্রম অনুসারে 1000 পর্যন্ত। এইগুলো অঙ্ক ট্রিক্সের মাধ্যমে আছে, মানে এগুলো তুমি কমন পাবে না কোনো বইয়ে, কোথায় কোন চ্যাপ্টারে ভরা আছে এই ধরনের অঙ্ক তুমি পাবে না, কিন্তু পরীক্ষা হলে তোমাকে ঠান্ডা মাথাতে ভেবে ওখানেই অঙ্কটা করতে হবে। যেমন 1 - 2 আছে, এই 1 - 2 মানে 1 থেকে 2 যদি মাইনাস করি, এই 1 থেকে 2 তাহলে কত হবে, -1 হবে। একটা সিরিজ ফলো করছে দেখো, এটা থেকে এটা -1 হবে, এটা থেকে এটা -1 হবে। এবার এইরকম কত আছে, তাহলে দেখো দুটো সংখ্যা বিয়োগ করে আমরা একটা সংখ্যা পাচ্ছি, এরকম তাহলে 1000টা আছে, তাহলে দুটো থেকে যদি একটা পাই তাহলে 1000 থেকে নিশ্চয়ই 500টা পাবো, তাহলে -1 করে যদি যোগ করি তাহলে সেটা কত হবে, মানে 500টা আমরা পাচ্ছি, তাহলে 500 দিয়ে সেটাকে গুণ করে দেবো, তাহলে -500টা এরকম সংখ্যা পাওয়া যাবে, অপশান বি। মানে এখানে একটা লজিক খাটাও যে এখানে দুটো আমি মাইনাস করে একটা করে মাইনাস পাচ্ছি, তাহলে এখানে 1000টা মাইনাস করে নিশ্চয়ই 500টা পাবো, তাহলে -500 হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোনো বিক্রেতা 36টি লেবু বিক্রি করলে 4টি লেবুর দাম ক্ষতি হয়, তার শতকরা ক্ষতির পরিমাণ কত, মানে 36টা সে লেবু বিক্রি করেছে, 4টা লেবুর বিক্রির দাম ক্ষতি হয়, তাহলে এখানে আমাদের এই শতকরা ক্ষতি একটা বের করতে হয় কিংবা শতকরা লাভ বের করতে হয়। শতকরা ক্ষতি অর্থাৎ লসের পরিমাণ যদি বের করতে হয় তাহলে লস বাই ক্রয় মূল্য ইন্টু 100। যদি লাভ বের করতে বলতো তাহলে কি করতাম, ওপরে লাভ তলায় ক্রয় মূল্য ইন্টু 100। একই রকমভাবে এখানে এবার আমরা বের করব, লস হয়েছে কত, 4টা লেবুর দাম লস হয়েছে, তাহলে ওপরে 4 লিখলাম। সে কিনেছিল কত টাকায়, সে বিক্রি করেছে 36 টাকায়। এবার এখানে এটাকে আমি লিখছি যে সে লস করেছে কত টাকা, 4 টাকা, বা 4টি লেবুর দাম মানে 4 টাকাই ধরলাম। সে বিক্রি করেছে কত টাকায়, সে বিক্রি করেছে 36 টাকা বলা আছে, তাহলে কিনেছে কত টাকায়, তাহলে 36 টাকায় বিক্রি করেছে, 4 টাকা লস হয়েছে, মানে সে নিশ্চয়ই কিনেছিল 40 টাকায়, 36-এর সাথে 4 যোগ করব, কারণ দেখো 40 টাকায় কিনেছে, 4 টাকা লস করেছে, বিক্রি করেছে কত, 36 টাকা। তাহলে এখানে এবার ক্রয় মূল্য আমাদের হয়ে গেল কত, 40, তাহলে এখানে এই তলায় 40 রাখবো যে ক্রয় মূল্যটা ইন্টু 100, 4 10-এ 40, এই 10 10 কাটা গেল সমান হচ্ছে কত, 10%, যেটা অপশান এতে আছে। এখানে যদি বলতো শতকরা লাভ কত হলো, যে শতকরা লাভের পরিমাণ, তাহলে লাভ বের করতে গেলে, আর এখানে হয়তো ক্ষতির জায়গায় লাভ দেওয়া আছে, তখন কী বের করতাম যে পার্সেন্টেজ প্রফিট ইকুয়াল টু প্রফিট বাই ক্রয় মূল্য ইন্টু 100। হয়তো বলা আছে 4টি লেবুর দাম লাভ, তাহলে লাভ হচ্ছে 4 টাকা, সে বিক্রি করেছে 36 টাকায়, মানে সে কিনেছে কত টাকায়, 32 টাকায়। এর থেকে আমরা বুঝতে পারলাম ক্ষতি বললে এই লসের সাথে বিক্রয় মূল্যকে যোগ করব, মানে ক্রয় মূল্য বের করতে গেলে। আর যদি প্রফিট বের করতে হয় তাহলে প্রফিট এখানে 4 টাকা আছে, সে বিক্রি করেছে কত টাকায়, সে সেলিং প্রাইস 36 টাকায়, তাহলে ক্রয় মূল্য সিপি কত হবে, এই 36 থেকে 4 মাইনাস করো অর্থাৎ 32, যে সে 32 টাকায় কিনেছে, 4 টাকা লাভ করেছে, সে বিক্রি করেছে 36 টাকা। তাহলে এখান থেকে আমাদের 2 টাইপের অঙ্ক হয়ে গেল, পার্সেন্টেজ প্রফিট বললে কি করব আর পার্সেন্টেজ লস বললে কি করব।
এরপর নেক্সট কোশ্চেন দেখো, কোনো সংখ্যাকে ক্রমান্বয়ে 4, 5, 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 2, 3, 4 ভাগশেষ থাকে। তাহলে এখানে এবার আমরা একটু দেখব যে 4 দ্বারা বিভাজ্যের নিয়ম কি। শেষ দুটো অঙ্ক যদি 4 দ্বারা ভাগ যায় তবে পুরো সংখ্যাটা আমাদের 4 দ্বারা ভাগ যাবে। তাহলে এখানে আমাদের প্রথমে 14 আছে, 4 দ্বারা ভাগ যাবে না। এখানে 76 আছে, 4 দিয়ে কিন্তু ভাগ যায়, 4 একে 4, 4 19 76 হয়। তাহলে এখানে পুরোপুরি এই সংখ্যাটা কিন্তু 4 দ্বারা ভাগ চলে যাবে। এখানে কিন্তু আমাদের ভাগশেষ থাকতে হবে, কিন্তু এটা পুরোপুরি ভাগ চলে যাচ্ছে, তাহলে অপশান বি হবে না। এবার 6 দ্বারা বিভাজ্যের নিয়ম দেখো। 6 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, একবার 3 দ্বারা হতে হবে, একবার 2 দ্বারা হতে হবে। আর এই অঙ্কটা দেখো 3 দ্বারা ভাগ চলে যাবে, কারণ 9, 5, 14, 4, 18 এই অঙ্কটার যোগফল 3 দ্বারা ভাগ গেলে পুরো সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে। তাহলে এইটা যখন 3 দ্বারা ভাগ চলে গেল, আর এই 2 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, শেষে জোড় থাকতে হবে। তাহলে এখানে 3 দ্বারাও ভাগ যাচ্ছে, 2 দ্বারাও ভাগ যাচ্ছে, সুতরাং আমাদের 954 এই সংখ্যাটা পুরোপুরি 6 দ্বারা ভাগ চলে যাবে। দেখো ভাগ করে দেখো, 6কে 6, এদিকে 3, 6কে 6, 3, 5, 35, 6, 6, 36, 5, 6, 30, আর 54, 6, 9, 54। তাহলে এটা দেখো পুরোপুরি 159 দিয়ে ভাগ চলে গেল, তাহলে অপশান কিন্তু সিও হবে না। এবার আমরা অপশান এ আর ডি এর মধ্যে দেখব। 4 দ্বারা ভাগ করে দেখো অপশান এ কে, 4 দিয়ে 4, 5, 20, 3, 4, 12, ভাগশেষ 2 থাকছে, হ্যাঁ একটা স্যাটিসফাই করলো। 5 দ্বারা ভাগ করে দেখো, 4, 5, 20, 5, 2, 10, হ্যাঁ ভাগশেষ থাকছে, তাহলে অপশান এ হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। আর এখানে দেখো 4 দ্বারা যদি ভাগ করে দেখো, 4, 4, 16, 3, 0, 4, 7, 28, 4, 7, 28, এটা কিন্তু পুরোপুরি 4 দ্বারা ভাগ চলে গেল, তাহলে অপশান ডিও হবে না। ঘন্টায় 72 কিলোমিটার বেগে 110 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 132 মিটার দীর্ঘ ব্রিজকে অতিক্রম করবে, মানে অতিক্রম করতে সময় কত নেবে। তাহলে টাইম ইকুয়াল টু কি, টাইম ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। এবার দূরত্ব যখন বের করব, যখন কোনো কিছু লম্বা কোনো কিছু দেওয়া থাকবে, যেমন দুটো ট্রেন দেওয়া থাকলে দুটো ট্রেনের যোগফল টোটাল দূরত্ব হয়ে যাবে। এখানে ব্রিজ দেওয়া আছে, ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, এই দুটো লম্বা লম্বা জিনিস, সুতরাং এই টোটাল ডিস্টেন্সটা কী হবে, 110 প্লাস হচ্ছে কত, 132, এটা হয়ে যাবে আমাদের টোটাল ডিস্টেন্স। তাহলে কত হচ্ছে 242, এটা মিটারে আছে। আর এখানে এবার আমাদের কি স্পিডটা বলা আছে কত, 72 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 72 কিলোমিটার প্রতি ঘন্টা, 72কে আমরা যদি 5/18 দিয়ে গুণ করি, সেটা আমাদের হয়ে যাবে কি মিটার প্রতি সেকেন্ডে। আর যদি এই কিলোমিটার প্রতি ঘন্টাতে নিয়ে যাই মিটার পার সেকেন্ডকে, তবে আমরা 18/5 দিয়ে কিন্তু গুণ করব, তবে সেটা হয়ে যাবে আমাদের কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এখানে আমরা 5/18 দিয়ে গুণ করে দিই, তাহলে সেটা হয়ে যাবে আমাদের কি মিটার পার সেকেন্ড, কারণ এটাও আমাদের মিটারে ছিল। তাহলে 4, 18, 72, 4 দিয়ে 2 দিয়ে কাটা যাবে, 2 দিয়ে 2, আর 2 দিয়ে কত হবে 1, 2, 1, 121, তাহলে উপরে হচ্ছে 121, আর তলায় কত 5, 2, 10, তাহলে এদিকে হচ্ছে 12.1 এত সেকেন্ড, এটা টাইম হয়ে যাবে মিটার পার সেকেন্ড, যেহেতু যে 12.1 সেকেন্ড। কোনো বিদ্যালয়ে বালক বালিকার অনুপাত 7:5, বিদ্যালয়ের মোট ছাত্র সংখ্যা 2400, তবে বালিকার সংখ্যা কত। তাহলে এই বালক আর বালিকা মানে বয়েজ আর গার্লসের যে রেশিও, একটাকে 7x ধরলাম আর একটাকে 5x ধরলাম, টোটাল মোট ছাত্র সংখ্যা বলা আছে 2400, আর এখানে 7x আর 5x টোটাল যদি ছাত্র সংখ্যা দেখি তাহলে কত হবে 12x হবে টোটাল ছাত্র সংখ্যা, কিন্তু এখানে বলা আছে 2400। তাহলে 12x এর ভ্যালু কত, 12x এর ভ্যালু হচ্ছে 2400, x এর ভ্যালু কত হবে, তাহলে এই 12 দিয়ে কাটো, 12 দুগুণে 24 অর্থাৎ 200। তাহলে এখানে আমাদের বালিকার সংখ্যা চেয়েছে গার্লস, তাহলে এখানে আমাদের গার্লস হচ্ছে কত 5x, 5 ইন্টু এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু হচ্ছে 200, তাহলে এখানে 5 দুগুণে 10 অর্থাৎ 1000, তাহলে এখানে গার্লস হচ্ছে 1000। যদি বয়েজ বলতো তাহলে কি করতাম, 7 ইন্টু এক্সের ভ্যালু কত 200, তাহলে এখানে বয়েজ হতো আমাদের 1400, এখানে গার্লস চেয়েছে তাহলে 1000, এটাই আমাদের রাইট অ্যান্সার। কোনো ক্যাম্পে 95 জনের 200 দিনের রসদ ছিল, 5 দিন পরে 3 জন ক্যাম্প থেকে চলে গেল, কতদিন ওই রসদ চলবে। তাহলে এমন্ডিয়নের ফর্মুলা অ্যাপ্লাই করব, এই ক্লাসেই এমন্ডিয়নের অঙ্ক করেছি, ওই ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে এখানে এই অঙ্কটা একটু বোঝো, 200 দিনের খাবার ছিল, 5 দিন পরে চলে গেছে, তাহলে এখানে 200 দিনের মধ্যে কিন্তু 5 দিন তারা খায়নি,
ঠিক আছে, তাহলে তারা খেয়েছিল কত 195 দিন খেয়েছিল। এবার 95 মধ্যে 30 জন চলে গেছে, তাহলে প্রথমে ছিল 95 জন, তাহলে এমন ডিওনের এবার অ্যাপ্লাইটা করে দিই। তাহলে প্রথমে ছিল 95 জন লোক, 200 দিনের খাবার ছিল, কিন্তু 5 দিন তারা মানে 5 দিন পর 30 জন চলে গেছে, তাহলে ওই 5 দিন তারা ওই 30 জন খায়নি, মানে খেয়েছে কত 195 দিনের খাবার, তাহলে রসদ, তাহলে 195, এটা ইকুয়াল টু কি এমন ডিওন। এবার এদিকে এমন কত 95 ছিল, 30 জন চলে গেছে, তাহলে এদিকে আমাদের এমন হচ্ছে 65, আর এখানে আমাদের কত দিন চলবে সেটাকে ধরে নিলাম এক্স দিন চলবে। তাহলে 5 দিয়ে কাটা দিলে 5 তেরো 65, 5 দিয়ে কাটা দিলে 5 দিয়ে 3 5 15, 5 9 45, 3 13 39, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে 3 5 15, 3 9 27 আর 1 28, 285, অর্থাৎ 285 দিন কিন্তু ওই রসদ চলবে। এটা আমাদের অপশান এটা একটু ভুল আছে, 285 এটা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, যে 285 দিন চলবে। তো এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।